লাভার স্টকার কিলার। বছরের শুরুতে এই নামে নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি মুভি মুক্তি পায় যা সত্য ঘটনার উপর নির্মিত। এই ডকুমেন্টারি যে কোনো সাসপেন্স থ্রিলার মুভিকেও হার মানাবে। একের পর এক টুইস্ট আপনাকে চিন্তায় ফেলে দিবে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে, যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন, যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব। চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তাই আজই গিয়ে জয়েন হয়ে যান। প্রথমেই আমরা ডেভকে দেখতে পাই, যিনি একজন অটো মেকানিক ছিলেন। এমি নামে এক মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল এবং 2 সন্তানের জনকও হয় সে। কিন্তু এরপর সম্পর্কে ফাটল ধরে এবং বিষয়টা তালাক পর্যন্ত পৌঁছায়। দুজন আলাদা হওয়ার পর ডেভ অন্য শহরে এসে পড়ে। বয়স মাত্র 34 হওয়াতে সে আবারও নতুন সম্পর্কে যেতে তৈরি ছিল। অন্যদের মতো সেও একটি ডেটিং সাইটে নিজের প্রোফাইল বানিয়ে রাখে। শুরুর দিকে পাত্তা না পেলেও অবশেষে লিজ নামে এক মেয়ের আইডি থেকে মেসেজ আসে। সেও তার মতো তালাকপ্রাপ্ত একজন সিঙ্গেল মাদার। দুজনের অনেক শখও মিলে যায়। এত কিছু মিলে যাওয়াতে তারা দেখা করারও পরিকল্পনা করে। কয়েকবার ডেট করার পর লিজ একটা বিষয় পরিষ্কার জানায়, সে লং টার্ম রিলেশনে যেতে চাইছে না এখন। এভাবেই দেখা সাক্ষাৎ চলতে থাকুক। ডেভও সেটাই চাইছিল, তাই তারা দুজনেই এই বিষয়ে একমত হয়। কয়েকদিন বাদে তার সাথে ক্যারি নামে এক মেয়ের পরিচয় ঘটে। মূলত ক্যারি তার গাড়ির সমস্যা নিয়ে ডেভের কাছে এসেছিল। 2-1 সপ্তাহ পর ডেভ আবারও ডেটিং সাইটে ঘোরাঘুরি শুরু করে। সেখানে সে ক্যারিকে আবিষ্কার করে, যার সাথে তার 2 সপ্তাহ আগে দেখা হয়েছিল। তারা কথাবার্তা চালিয়ে যায় এবং সরাসরি দেখাও করে। ডেভ তার প্রতি আকর্ষিত হয়, তাই সে তাকে নিজের বাসায় নিয়ে আসে। দুজনে ঘরে ঢুকতেই কলিং বেল বেজে ওঠে। নিচে এসে ডেভ দেখতে পায় লিজ এসেছে। সে তাকে বলে বাসায় আসা মেয়েটিকে যেন ডেভ চলে যেতে বলে। ডেভ ক্যারিকে চলে যেতে বললে সে ফিরে যায় এবং লিজ ঘরে আসে। লিজ চলে যাওয়ার পর ডেভ ক্যারির বাসায় যায় এবং তারা দুজনে একসাথে রাত কাটায়। পরের দিন সকালে সে ওইখান থেকে চলে আসে, আর সেই দিন থেকেই ডেভের জীবন একদম পাল্টে যায়। কাজে ফিরতেই ক্যারি মেসেজ করে তাদের উচিত একসাথে থাকা। এই দেখে ডেভ কিছুটা হতভম্ব হয়ে যায়, কারণ তাদের রিলেশনের বয়স মাত্র 2 সপ্তাহ, আর এত তাড়াহুড়ার তো কিছু নেই। সেজন্যই ডেভ তাকে পরে এই বিষয় নিয়ে কথা বলবে জানায়। পরক্ষণেই ক্যারি মেসেজ করে একটি গালি দিয়ে। এরপর বলে, তুই আমার জীবন নষ্ট করেছিস, আমি আর তোকে জীবনে দেখতে চাই না। এমন অদ্ভুত আচরণ দেখে সে দুপুরে আবারও তার বাসায় যায়, কিন্তু সেই ঘর একবারে খালি ছিল। সকল জিনিসপত্র নিয়ে ক্যারি চলে গেছে। যাই হোক, ডেভ নিজের বাসায় ফিরে আসে। সে কিছুটা নিরাশ ছিল যে সম্পর্কটা এভাবে অচিরেই শেষ হয়ে যাওয়াতে। কিছুদিন চুপচাপ যাওয়ার পর হঠাৎ ক্যারি আবারও সেই সব আজে বাজে মেসেজ পাঠাতে আরম্ভ করে। সেগুলো ছিল এরকম, আমি তোকে শেষ করে ফেলবো, তুই যেসব জিনিস কেয়ার করিস সেগুলোকেও শেষ করে ফেলবো, আমার জীবন ধ্বংস করায় এখন তোর জীবন আমি ধ্বংস করে দেব। অন্যদিকে ক্যারির মা তার মেয়েকে নিয়ে চিন্তিত ছিলেন, কারণ কয়েকদিন ধরে ক্যারি লাপাত্তা আছে। সে কোথায় সেই খবর তিনি জানেন না, তাই তিনি থানায় একটি মিসিং রিপোর্ট করেন। সেই সূত্র ধরে পুলিশ ডেভকে জিজ্ঞাসাবাদ করতে আসে। তখন সেও ক্যারির ওইসব আজে বাজে মেসেজগুলো পুলিশকে দেখায়। কিছুদিন পর ক্যারি ফেসবুকে তার মাকে মেসেজ করে জানায় সে হারিয়ে যায়নি, সে কেবল এখন বাসায় ফিরতে চাইছে না, সময় হলে সে ফিরে আসবে। এদিকে লিজ ডেভের সাথে দেখা করতে আসে। সে জানতে পারে ক্যারি লিজকেও বিরক্ত করছে, তাকেও উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে। ক্যারি লিজকে দোষারোপ করছে তাদের সম্পর্ক শেষ হওয়ার জন্য। এতদিন তো সে মেসেজ করত, এরপর থেকে ইমেইলেও হুমকি দিতে শুরু করে। ডেভ যেখানেই যেত ক্যারি সেখানেই তাকে অনুসরণ করত। ডেভ জানতো না সে কোথা থেকে তার উপর নজর রাখছে, কিন্তু ক্যারি যে আশেপাশেই আছে সেটা সে সহজেই টের পেত। এই কয়দিন তো তার নাম্বার ও ইমেল থেকে হুমকি দিত। কিছুদিন পর ক্যারি আরো 30-40টা ভিন্ন নাম্বার ও ইমেল থেকে তাকে বিরক্ত করতে শুরু করে। ক্যারি তাকে জানায় এখন সে তার কাস্টমারদের পেছনেও লাগবে। আর সহ্য করতে না পেরে ডেভ পুলিশে ক্যারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এক রাতে ক্যারি জানায় সে অমুক একটি বাসাতে আছে। ডেভ এবার বেরিয়ে পড়ে তার সাথে দেখা করে সব রফা দফা করতে, কিন্তু এ সবই ছিল তার ছলনা। বাস্তবে সেই ঠিকানাটাই কোথাও নেই। ক্যারি তার মস্তিষ্ক নিয়ে খেলছে। পরের দিন সকালে সে কয়েকটা ছবি পাঠায়। সেই ছবিগুলো লিজের বাসার বাইরে থেকে তোলা, মানে সে লিজের বাসা পর্যন্ত চলে গেছে। সে তার বাসার দেয়ালে আজে বাজে কথা লিখে আসে। এখানেই থেমে যায়নি ক্যারি। আরেকদিন সে লিজের জানালার কাজ ভেঙে দেয় এবং কিছু কাপড়
ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে। এটার মাধ্যমে ক্যারি জানান দেয় সে বড় ধরনের ক্ষতি করতে পারে, আর সে তেমনটাই করে। কয়েকদিন পর ক্যারি ডেভকে মেসেজ করে জানায় সে লিজের বাসায় আগুন ধরিয়ে দিয়েছে। সে আশা করছে এই আগুনে লিজ ও তার সন্তানেরা শেষ হয়ে যাবে। এই দেখে ডেভ দ্রুত লিজের বাসায় গিয়ে দেখে ঘটনা সত্য, আগুনে পুড়ে তার বাসা ছাই হয়ে গেছে। সৌভাগ্যক্রমে লিজ ও তার বাচ্চারা বেঁচে যায়, তবে তার পোষা প্রাণীগুলো আগুনে মারা যায়। পুলিশ লিজের কাছ থেকে এতদিন যা যা ঘটেছে তার বিবরণ নিয়ে তদন্ত করতে থাকে, আর ডেভ এত কিছু সহ্য করতে না পেরে এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে অন্য জায়গায় গিয়ে নতুন চাকরি গ্রহণ করে, পাশাপাশি নিজের ফোন নাম্বার, ইমেল সব পরিবর্তন করে ফেলে। নতুনভাবে সব শুরু করাই তার উদ্দেশ্য, যদিও সে জানতো ক্যারি এখনো বাইরে মুক্ত পাখির মতো আকাশে উঠছে। এভাবে 1 বছর পেরিয়ে যায়। এর মাঝে আর কিছুই ঘটে না। আমরা এক গোয়েন্দা অফিসার জিমের সাথে পরিচিত হই। ক্যারির নিখোঁজ হওয়ার 1 বছর হয়ে গেলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। 1 বছর আগে তার কর্মকাণ্ড নজরে আসে জিমের, তাই সে তার সহকর্মী রায়ানকে নিয়ে এই কেসের সুরাহা করতে বেরিয়ে পড়ে। প্রথমে তারা ন্যান্সি অর্থাৎ ক্যারির মায়ের সাথে দেখা করে। ন্যান্সির মতে 11 নভেম্বর 2012 পর ক্যারিকে আর তারা দেখেননি। নিখোঁজের কয়েক মাস পর একবার মেসেজ করে ক্যারি জানিয়েছিল সে ক্যান্সাস শহরে চলে গিয়েছে, আপাতত তার ছেলেকে তাদের সাথেই রাখতে হবে। জিম মিসিং রিপোর্টে দেখতে পায় ক্যারি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল। এটি একটি মানসিক রোগ যেখানে ব্যক্তির আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যায়, মানে ক্যারি ডিপ্রেশনে ছিল। প্রথম দিকে যারা তদন্ত করেছিল তাদের মতে ক্যারির এমন উদাও হয়ে যাওয়া তার রোগেরই একটি লক্ষণ, কিন্তু এখানে ক্যারি চলে যাওয়ার আগে তার ঔষধ সে সাথে নিয়ে যায়নি। যেহেতু সে ঔষধ নিচ্ছে না সেহেতু তার স্বভাবে পরিবর্তন আসবে, সেটাই স্বাভাবিক। হয়তো এজন্যই সে হয়রানি করা, লুকিয়ে অনুসরণ করা, বাসায় আগুন লাগিয়ে দেওয়ার মতো কাজগুলো করেছিল। অন্যদিকে ডেভ নতুন শহরে এসে আবারও ডেটিং সাইটে সঙ্গী খোঁজার কাজে লেগে পড়ে। সেখানে একটি মেয়ে তাকে মেসেজ করলে কয়েকদিন তারা চ্যাটিং করে। একদিন দেখা করার জন্য ডেটও ফিক্স করে। রেস্টুরেন্টে গিয়ে সে অনেকক্ষণ অপেক্ষা করে মেয়েটির জন্য, কিন্তু তার নামগন্ধও ছিল না আসার। সে চলে যেতে নেবে এমন সময় ওই মেয়েটি মেসেজ করে পাঠায়, দিস ইজ ক্যারি। মানে আবারও ক্যারির জালে এসে ডেভ ধরা পড়েছে। আগের বার ছিল লিজ, এখন ক্যারি ডেভের প্রাক্তন অ্যামির পেছনে লেগেছে। সে তাকে হুমকি ভরা মেসেজ দিতে শুরু করেছে। গত বছরের মতো এবারও সে একই নাটক মঞ্চায়ন করছে। সে অ্যামির বাচ্চাদের হত্যার হুমকি প্রদান করে। বিষয়টা জানার পর ডেভ একটি বন্দুক কিনে রাখে নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে জিম ও রায়ান এই কেস সমাধানে লেগেছিল। তাদের কাছে সন্দেহ জাগে ক্যারিকে প্রায় 2 বছরে কোথাও দেখা যায়নি। মেসেজ ও ইমেল ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। যখন ক্যারি বাসা ছেড়ে চলে গিয়েছিল তখন সে জানায় সে ক্যান্সাসে শিফট হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো সে নিজের সাথে কোনো কাপড় চোপড় নেয়নি। তার সকল জিনিসপত্র বাসায় ছিল। তার ঘর দেখে এখনো মনে হয় যেন সে রাতেই ফিরে আসবে। এমনকি তার ব্যাংক রেকর্ড ঘেটে জানা যায় নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর সে শুধু 2টি ট্রানজাকশন করেছিল। এরপর থেকে ব্যাংকে আর কোনো লেনদেন করেনি। নিখোঁজের সময় ক্যারির বাবা খুব অসুস্থ ছিলেন। তার কয়েক সপ্তাহ পর তিনি মারা যান। ন্যান্সি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যেখানে তার স্বামী তাকে বলছিল, তুমি চিন্তা করো না, ক্যারি আমার সাথে আছে। তার মনে হয় ক্যারি হয়তো আর দুনিয়াতে নেই। জিমও একদিন তার বাসায় এসে বলে তাদেরও মনে হচ্ছে ক্যারি নিজের ইচ্ছায় নিখোঁজ হয়নি, যদিও এখনো সবকিছু থিওরি ও অনুমান করা হচ্ছে, যা প্রমাণ করতেই সব সুতো এক জায়গায় করার চেষ্টা চলছে। ডেভ ও লিজকে যদি ক্যারি সেই সব মেসেজ ইমেল না পাঠিয়ে থাকে তাহলে এসব করছে কে? এর উত্তর জানতে তারা একজন আইটি বিশেষজ্ঞর সাহায্য নেয় যার নাম টনি। তার কাজ হচ্ছে সেই সব ইমেল মেসেজ কোথা থেকে পাঠানো হয়েছে তা খুঁজে বের করা। আমরা জানি প্রতিটি কম্পিউটারের ইন্টারনেটে একটি আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেস বের করার জন্য সে উঠে পড়ে লাগে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে একটি আইপি অ্যাড্রেস সে খুঁজে পায় যেখান থেকে সবচেয়ে বেশি মেসেজ ডেলিভার হয়েছে। এই আইপি অ্যাড্রেস কানেক্টেড ছিল একটি বাড়ির সাথে, যেই বাড়ির মালিকের নাম টড। অবাক করার বিষয় হলো এই টড টনির জন্য কাজ করে, মানে টনি তার বস। এই পর্যায়ে কেস নতুন মোড় নেয়। তারা টডকে সন্দেহ করতে থাকে কারণ টড একজন আইটি বিশেষজ্ঞ ছিল আর এই কেস পুরোটাই ডিজিটাল নির্ভর। জিম ও রায়ান তার বাসা সার্চ করে। তারা তাকে জিজ্ঞেস করে তার ওয়াইফাই কেউ ব্যবহার করেছে কিনা। তখন টড জানায় তার এক গার্লফ্রেন্ড তার সাথে থাকতো যখন তার বাসা আগুনে পুড়ে গিয়েছিল, আর সেই প্রেমিকার নাম হলো লিজ। এখান থেকে কেস সম্পূর্ণ নতুন রূপ লাভ করে। টড আরো জানায় লিজ কয়েক বছর যাবত তার ওয়াইফাই ব্যবহার করছে। এখন সকল সন্দেহের তীর গিয়ে আটকায় লিজ
লিজের উপর, যেখানে তারা এতদিন ভাবছিল লিজ একজন শিকার। তবে এখন সকল তথ্য প্রমাণ বলছে লিজ আসলে মূল শিকারী, যে কিনার ক্যারির পরিচয় নিয়ে এত বছর সব অপরাধ করে আসছিল। এই খবর জানার পর ডেভ বিশ্বাসই করতে পারছিল না কিভাবে একজন মানুষ এমন করতে পারে। তার কষ্ট হচ্ছিল এই ভেবে যে এতদিন সে ভুল মানুষকে দোষ দিয়ে যাচ্ছিল, যেখানে হয়তো সেই মানুষটা আদৌ বেঁচে আছে কিনা তাই কেউ জানে না। পুলিশ জানে লিজ এখানে আসল ভিলেন, কিন্তু তাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই তাকে গ্রেফতার করার জন্য। প্রথম দিকে যখন লিজ নিজেকে ভিকটিম দাবি করেছিল তখন পুলিশ তার ফোনের সবকিছু ডাউনলোড করে রেখেছিল। তবে তারা একটি জিনিস মিস করেছিল, আর তা হলো লিজের ফোনে ক্যারির গাড়ির একটা ছবি ছিল, যা 2012 সালের বড়দিনের ছুটির সময় তোলা হয়েছিল। রেকর্ড বলছে পুলিশ 2013 সালের জানুয়ারির 8 তারিখে গাড়িটি উদ্ধার করেছিল। এখন এই ছবি ইঙ্গিত দিচ্ছে যে লিজ পুরোটা সময় জানতো ক্যারির গাড়ি কোথায় আছে। রিপোর্টে বলা আছে গাড়িতে একটি আঙুলের ছাপ পাওয়া গেছে। গাড়ির ভেতরে পাওয়া সেই আঙুলের ছাপের সাথে জিম ও রায়ান লিজের আঙুলের ছাপ মেলাতেই দেখে দুটো ছাপ মিলে গেছে, মানে গাড়িতে থাকা আঙুলের ছাপ ছিল মূলত লিজের। তদন্ত চলাকালীন তারা সিদ্ধান্ত নেয় লিজের গাড়িতে একটি ট্র্যাকার বসাবে, যাতে তারা তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। জিপিএস মনিটরিং করে তারা দেখে লিজ প্রায় প্রতিদিন এমির বাসার আশেপাশে চক্কর দিচ্ছে। এতে তারা এমির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে একই সময়ে একদিন রাতে ডেভ নিজের সেই কেনা বন্দুক দেখতে গিয়ে দেখে বক্সে বন্দুক নেই, মানে লিজ সেটা নিয়ে গেছে। 2015 সালে 5 ডিসেম্বর রাতে 911-এ একটি কল আসে, যেখানে একজন বলেন তাকে গুলি করা হয়েছে, আর সেই গুলিবিদ্ধ মহিলা হচ্ছে লিজ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে এক মহিলা তাকে গুলি মেরেছে। যথারীতি পুলিশও এমির বাসায় উপস্থিত, মানে লিজকে গুলি করেছে এমি। তবে জিম জানতো এমনটা লিজই করেছে এমিকে ফাঁসানোর জন্য। ডেভের বাসা থেকে বন্দুক নিয়ে সে নিজেকে নিজেই গুলি মেরেছে। কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ লিজকে একটি ইন্টারভিউর জন্য নিয়ে আসে। এখানে লিজ শুধু তাকে হত্যার চেষ্টার জন্য নয়, বরং ক্যারিকেও হত্যা মামলায় এমিকে ফাঁসানোর চেষ্টা করে। পুলিশ জানতো লিজ সব মিথ্যে বলছে, কিন্তু লিজ জানতো না যে পুলিশ ইতোমধ্যেই তার সকল অপকর্ম জেনে গেছে। তবে প্রমাণ না থাকায় আর ক্যারির মরদেহ উদ্ধার না হওয়াতে পুলিশ লিজের থিওরিকে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছিল, যাতে তার মুখ থেকেই সত্য বেরিয়ে আসে। এই সাক্ষাৎকারের কয়েকদিন পর আবার লিজ ইমেল লেখা শুরু করে, যেখানে সে এমি সেজে নিজেকেই নিজে ইমেল পাঠায় যে আমি তোমাকে গুলি করেছি কারণ তুমি ডেভের জীবন থেকে সরে যাওনি। লিজ যথারীতি এমির বাসার চারপাশে ঘোরাফেরা শুরু করে। তাই তাদের নিরাপত্তার কথা ভেবে রায়ান ডেভকে বোঝায় তার উচিত এখন এমির সাথে থাকা। ডেভ তার কথা মতো এমির বাসা কয়েকদিনের জন্য বসবাস করতে যায়। এখানে রায়ান জানতো লিজ যখন দেখবে ডেভ এমির সঙ্গে আবারও থাকতে শুরু করেছে, তাহলে অবশ্যই সে কোনো উল্টোপাল্টা কাজ করবে। এই দেখে লিজ জিমকে কল করে বলে তারা কেন এমিকে গ্রেফতার করছে না, তাকে গুলি করার পরও কিভাবে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এতে জিম জানায় উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত তাদের কিছুই করার নেই। এতে রাকেশে আরো কিছু ইমেল জিমকে ফরওয়ার্ড করে, যেগুলো নাকি এমি পাঠিয়েছে তাকে। এতে পুলিশ খুশি ছিল, কারণ তাদের পরিকল্পনা কাজ করছে। তারা মূলত এমনটাই চেয়েছিল। এবার লিজ এমি সেজে ক্যারির হত্যাকাণ্ড নিয়ে ইমেল লিখছিল, কিভাবে সে ক্যারির গাড়ি এবং তার লাশ একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে এসে লাশটা পুড়িয়ে ফেলে। কথাগুলো লিখেছিল লিজ নিজেই, কিন্তু পুলিশকে বলছিল এগুলো এমি তাকে পাঠিয়েছে। তবে পুলিশও ভালো মতোই জানতো এটা এমি নয়, বরং লিজই নিজেকে নিজে পাঠিয়ে এমিকে ফাঁসানোর নাটক সাজিয়েছে। এসব তথ্য পুলিশের জন্য খুব উপকারী ছিল, কারণ এখন তারা একটি শক্ত কেস গঠন করতে পারবে। সেজন্য প্রথমেই তারা ক্যারির গাড়ি ফরেন্সিকে পাঠায় রক্তের দাগ বের করতে। শুরুতে গাড়ির সিটে তারা কোনো প্রমাণ উদ্ধার করতে পারেনি। এবার তারা সিটের কভার উঠিয়ে ফোমের পরীক্ষা করতে থাকে, আর এতেই ফলাফল হাতে আসে। গাড়ির পেছনের সিটের ফোমে রক্তের দাগ পাওয়া যায়। ফলে অবশেষে লিজকে গ্রেফতার করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদে সে একটি বিষয়েও মুখ খোলেনি। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সে অস্বীকার করে। এখন লিজকে আটক করা মানে এই না যে তদন্ত শেষ হয়ে গেছে, কারণ আদালতে তারা কিভাবে প্রমাণ করবে যে লিজ ক্যারিকে হত্যা করেছে, যেখানে এখনো তার লাশই উদ্ধার করা হয়নি। কিভাবে তারা বিচারককে বোঝাবে এই মহিলা নিজেকে নিজেই ইমেল পাঠিয়েছে, নিজের বাড়িতে আগুন লাগিয়েছে, এমনকি নিজের পায়ে নিজেই গুলি মেরেছে। তাই এই মামলা জেতা পুলিশের জন্য ব্যাপক কষ্টসাধ্য হতে যাচ্ছে। তাই পুলিশ আদা জল খেয়ে লাগে শক্ত প্রমাণ জোগাড় করতে। তারা সব জিনিসপত্র আবারও ঘাটাঘাটি করতে থাকে। হয়তো কোনো কিছু তাদের চোখ এড়িয়ে যেতে পারে সেই আশায়। কোনো দিন তারা 16 ঘন্টা
পর্যন্ত কাজ করেছে। এরই মাঝে আইটি বিশেষজ্ঞ টনির ব্রেন টিউমার ধরা পড়ে। ডাক্তার তাকে যত দ্রুত সম্ভব অপারেশন করার পরামর্শ দেয়। তবে নাছোড়বান্দা টনি এই কেস সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দিবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তার এই জেদি পরবর্তীতে সফলতা বয়ে আনে। পুলিশ আবার ডেভকে জিজ্ঞেস করে তার কাছে এমন কোন ডিভাইস আছে কিনা যা 2012 সালের নভেম্বর ডিসেম্বরের পর আর ব্যবহার হয়নি। তখন একটু খোঁজাখুঁজি করে সে একটি পুরনো অচল ট্যাবলেট পায়। সেটা চালু না হলেও এর ভেতরে তারা একটি মেমোরি কার্ড খুঁজে পায়। তবে সেই এসডি কার্ড খালি ছিল। কিন্তু টনি নিজের প্রোগ্রামিং দক্ষতা কাজে লাগিয়ে ডিলিট করা ফাইল উদ্ধার করতে সক্ষম হয়, যেখানে অধিকাংশ ছবি ছিল লিজের। অনেক ঘাটাঘাটি করে তাদের হাতে একটি ছবি লাগে। এই ছবি ছিল একটি পায়ের, যে পায়ে একটি ট্যাটু আঁকা। তারা ন্যান্সিকে কল দিয়ে প্রশ্ন করে ক্যারির পায়ে কি কোনো ট্যাটু ছিল কিনা। উত্তরে তিনি জানান হ্যাঁ, মানে এই পায়ের ছবি ক্যারির। এরপর আদালতে যুক্তিতর্ক শুরু হয়। এখন তাদের প্রমাণ করতে হবে দুটি বিষয়: এক, ক্যারি মারা গেছে, এবং দুই, তাকে লিজ হত্যা করেছে। দীর্ঘদিন মামলা চলার পর রায়ের তারিখ এসে পড়ে। সবাই অধীর আগ্রহে বসেছিল বিচারের জন্য। রায় কি লিজের পক্ষে যাবে নাকি বিপক্ষে? অবশেষে 5 বছরের অপেক্ষার সমাপ্তি ঘটে। বিচারক লিজকে দোষী সাব্যস্ত করে রায় দেন। তিনি রায়ে বলেন ক্যারি স্বেচ্ছায় হারিয়ে যায়নি, তাকে হত্যা করা হয়েছে। 13 নভেম্বর 2012 কিংবা এর আশেপাশের সময়ে লিজ সজ্ঞানে ক্যারিকে হত্যা করেছে। এই শুনে ন্যান্সি কান্নায় ভেঙে পড়েন, কারণ এতদিন কেউ নিশ্চিত বলতে পারেনি যে ক্যারি আর পৃথিবীতে নেই। এবার তিনি আসল সত্য জানতে পারলেন। জিম, রায়ান, টনি তাকে সান্ত্বনা দিতে থাকলো। পুরো তদন্ত চলাকালীন সময়ে তারা ন্যান্সির খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, আর ন্যান্সিও তাদের 3 জনকে নিজের সন্তানের মতো গ্রহণ করে নিয়েছে। ঈর্ষা একজন মানুষকে কতটা ভয়ানক করে তুলতে পারে লিজ তার জ্বলন্ত উদাহরণ। তাকে তার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে সে জেলে রয়েছে। কিন্তু আজও 13 নভেম্বর 2012 সালের পর হারিয়ে যাওয়া ক্যারির লাশ উদ্ধার করা যায়নি, কারণ লিজ আজও নিজেকে নির্দোষ দাবি করে আসছে। আর এর মধ্য দিয়েই শেষ হয় এই ডকুমেন্টারি। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।